নতুন বছরের শুরু থেকেই অনেক কিছুই কেমন যেন পাল্টে যাচ্ছে। এবার শোনা যাচ্ছে পাল্টে যেতে পারে পাকিস্তানের সরকার। সে দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নাকি জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। বাড়ছে জেন জিদের ক্ষোভ। পাক সরকারের দৈন্য দশা নিয়ে ক্ষোভে ফুঁসছে সেখানকার তরুণ প্রজন্ম। নিজের মনে লিখে চলা নিজামানির বক্তব্যকে সামনে নিয়ে এলো পাকিস্তানের উলঙ্গ চেহারাটি। তাহলে কি বাংলাদেশ নেপালের পর এবার তালিকায় পাকিস্তান? বিশ্বের দরবারে ক্রমশ কোণঠাসা পাকিস্তান। এই আবহে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সখ্যতা বৃদ্ধি এবং প্রবল ভারত বিরোধিতা কি ফের বিপদে ফেলতে পারে ওই দুটি দেশকেই? কোন দিকে গড়াচ্ছে সামগ্রিক পরিস্থিতি? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদেরকে আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। দেখুন, ভারত, বাংলাদেশ আর পাকিস্তান এই তিনটি দেশের মধ্যে শিক্ষার হার সবচেয়ে কম পাকিস্তানে। সে দেশের প্রশাসনের এসব দিকে এত মাথা ঘামানোর সময় নেই, কারণ তারা তো ব্যস্ত ওই জঙ্গিদের পেটের ভাত জোগাতে। কিন্তু পাকিস্তানের আম জনতা বা খেটে খাওয়া সাধারণ মানুষ, তাদের কথা কি আদৌ ভাবে পাক সরকার? শরীফের দেশে চরমে উঠেছে বেকারত্ব। গত বছর খোদ পাক সরকারের মন্ত্রক থেকে প্রকাশিত একটি তথ্য অনুযায়ী সে দেশে মোট কাজের উপযুক্ত মানুষের মধ্যে প্রায় 54% বর্তমানে কর্মহীন। পাকিস্তান ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে পাকিস্তানে বেকার মানুষের সংখ্যা প্রায় 80 লক্ষ। ভাবতে পারছেন, যেখানে দেশটির মোট জনসংখ্যা বর্তমানে প্রায় 25,72,00,000, সেখানে 80 লক্ষ মানুষ বেকার। এ কথা আমরা বলছি না, পাকিস্তানি সংবাদ মাধ্যমই বলছে। কাজের উপযুক্ত মানুষের মধ্যে বর্তমানে পাকিস্তানে কর্মরত রয়েছে মাত্র 43% মানুষ। আর এত কিছুর পরেও গত বছর পাকিস্তানে দারিদ্র হ্রাস পেয়েছে বলে যে দাবি করা হচ্ছিল, সেই দাবিকে কার্যত নস্যাৎ করে ওয়ার্ল্ড ব্যাংকের তরফে জানানো হয়েছে দারিদ্র্যের মধ্যে কেবল সীমিত গোষ্ঠী সামান্য কিছু উন্নতি দেখেছে, কিন্তু বহু প্রান্তিক মানুষেরা এখনও ওই দারিদ্র সীমার নিচেই অবস্থান করছেন। পাশাপাশি গ্রামের সাধারণ মানুষেরাও ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির চাপে আর্থিকভাবে দুর্বল থেকে দুর্বলতর হয়ে পড়েছেন। 2024-2025 সালে পাকিস্তানের দারিদ্র্যের হার 25.3% দাঁড়িয়েছে। আপনাদের আগের একটি এপিসোডে বলেছিলাম যে গত 2-3 বছরে প্রায় 5,000 ডাক্তার, 11,000 ইঞ্জিনিয়ার এবং 13,000 অ্যাকাউন্টেন্ট পাকিস্তান ছেড়ে বিদেশে পাড়ি দিয়েছে। অন্যদিকে গলা পর্যন্ত দেনায় ডুবে রয়েছে ইসলামাবাদ। পাকিস্তান সরকারের প্রকাশিত এক রিপোর্ট বলছে 2024-25 অর্থবর্ষের তুলনায় 13% ঋণ বৃদ্ধি পেয়েছে দেশটি। 2025 অর্থবর্ষে ইসলামাবাদের ঋণ বৃদ্ধি পেয়েছে $28,683 কোটি, অর্থাৎ ভারতীয় মুদ্রায় তার পরিমাণ 25,19,000 কোটি টাকারও বেশি। পাকিস্তানের বিভিন্ন ব্যাংক থেকে শাহবাজ সরকারের ঋণ রয়েছে 51,50,000 কোটি পাকিস্তানি রুপি। অন্য বিভিন্ন জায়গা থেকে তাদের ঋণ রয়েছে 24,50,000 কোটি পাকিস্তানি রুপির। তবে এসবে ন্যূনতম ভ্রুক্ষেপ নেই আসিম মুনিরদের। তিনি আবার নির্লজ্জতার সীমা ছাড়িয়ে মেধাবী প্রফেশনালদের পাকিস্তান ছাড়ার ঘটনার একটি অন্য ব্যাখ্যা দিয়েছেন। শাক দিয়ে মাছ ঢাকতে চেয়ে এই দেশ ত্যাগকে ব্রেইন ড্রেন নয়, বরং ব্রেন গেইন বলে উল্লেখ করেছেন মুনির। তবে তার এই চালাকি চাপা থাকেনি। আসল সত্যটা সামনে আসতেই মুনিরকে ঘিরে উঠেছিল ব্যঙ্গের ঝড়। অর্থাৎ একটা বিষয় আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে পাকিস্তানে শুধু দক্ষ জনশক্তির ঘাটতিই বাড়ছে না, বরং বাড়ছে পাক শাসকদের বক্তব্য আর পাকিস্তানের বাস্তব অবস্থার মধ্যেকার ফারাকটাও। আর সেই ফারাক কি এবার ধরে ফেলেছেন পাকিস্তানের মেধাবীরা? বাংলাদেশ নেপালের পর কি এবার তাহলে পাকিস্তানেও পরিবর্তনের পালা?
ভাবছেন হঠাৎ কেন এমনটা বলছি। দেখুন, অমূলক কথা বলছি এমনটা কিন্তু নয়। নতুন বছরের শুরুতেই এক পাকিস্তানি তরুণ গবেষকের এক সাহসী লেখাকে ঘিরেই বাড়ছে এই মুহূর্তে জল্পনা। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এই লেখাটি আবার তড়িঘড়ি সরিয়ে ফেলা হয়েছে। তবে ততক্ষণে সেই লেখা ছড়িয়ে পড়েছে গোটা নেট দুনিয়ায়। তাহলে আপনাদের একটু গোটা বিষয়টা খুলে বলি। যার লেখা নিয়ে এমন কাণ্ড, তিনি একজন পাকিস্তানি তরুণ গবেষক। তার নাম জোরাইন নিজামানি। নতুন বছরের প্রথম দিনেই এই নিজামানির একটি লেখা বা সম্পাদকীয় প্রকাশিত হয় পাকিস্তানের জনপ্রিয় ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউনে, যার শিরোনাম ছিল ইট ইজ ওভার, অর্থাৎ সব কিছু শেষ হয়ে গেছে। আর এই লেখায় নিজামানি ভয়ডরহীনভাবে লিখেছিলেন, ক্ষমতায় থাকা বয়স্কদের দিন শেষ। আপনারা তরুণদের যা গেলানোর চেষ্টা করছেন তা তারা আর মেনে নিচ্ছে না। স্কুল কলেজে দেশপ্রেম প্রচারের জন্য আপনারা যতই আলোচনা সভা, ওই সেমিনারের আয়োজন করুন না কেন, তাতে কোনো কাজ হচ্ছে না। যখন সমান সুযোগ, উন্নত পরিকাঠামো এবং কার্যকর ব্যবস্থা বিদ্যমান থাকে, তখন দেশপ্রেম স্বাভাবিকভাবেই আসে। পাশাপাশি নিজামানি আরও লিখেছেন, জেন জি চায় দ্রুত ইন্টারনেট, যারা ক্ষমতায় থাকে তারা চায় মজবুত ফায়ারওয়াল। জেন জি চায় সস্তায় স্মার্টফোন, আর ক্ষমতাবানরা চায় স্মার্টফোনে কর বসাতে। তরুণ প্রজন্ম ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে অর্থনৈতিক স্বাধীনতা চায়, আর বয়স্ক শাসকরা কেবলমাত্র নিজেদের ক্ষমতার মেয়াদ বাড়াতেই ব্যস্ত। নিজামানির মতে তরুণ প্রজন্ম, জেন জি, আলফা, তারা ঠিক জানে দেশে কি ঘটছে। তাদের কাছে রাষ্ট্রের দেশপ্রেমের দৃষ্টিভঙ্গি বিক্রি করার ক্রমাগত প্রচেষ্টা সত্ত্বেও তারা ঠিকই সব দেখতে পাচ্ছে। নিজামানির মতে জনসাধারণকে যতটা সম্ভব নিরক্ষর রাখার জন্যই সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও ব্যর্থ পাকিস্তান সরকার। দেখুন, নিজামানি তার লেখায় সেনাবাহিনী বা প্রধানমন্ত্রীর নাম সরাসরি উল্লেখ করেননি, কিন্তু তার লেখার প্রতিটি ছত্রে ছিল বর্তমান শাসক গোষ্ঠীর প্রতি তীব্র সমালোচনা এবং ক্ষোভ। আর ক্ষোভ শুধু যে এই তরুণ গবেষকের মনের মধ্যে রয়েছে তা কিন্তু নয়। প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের কারাবাস এবং রাজনীতি ও প্রশাসনে সেনাবাহিনীর একছত্র আধিপত্য নিয়ে তরুণ প্রজন্মের মধ্যে দীর্ঘদিন ধরেই ক্ষোভ জমছে। স্বাভাবিকভাবেই নিজামানির এই লেখা তাদের গভীরভাবে অনুপ্রাণিত করেছে। অনেকেই বলছেন একদম সঠিক কথাই বলেছেন তিনি। আর এখানেই উঠছে প্রশ্ন, তাহলে কি অচিরেই স্ফুলিঙ্গ হয়ে উঠে দ্রোহের আগুন জ্বালাতে পারে জঙ্গিবাদের ওই পাকিস্তানে? জোরাইন নিজামানি কি হয়ে উঠবেন পাকিস্তানের ইউথ আইকন? কারণ মনে করে দেখুন, গত বছর নভেম্বরের শুরুতেই পাকিস্তান প্রত্যক্ষ করেছে জেন জির বিক্ষোভ। শিক্ষায় সংস্কারের দাবিতে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মুজাফফরাবাদে শুরু হয়েছিল এই বিক্ষোভ, যা পরে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল। রাস্তা অবরোধ থেকে ভাঙচুর, কোনো কিছুই বাদ যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাক সেনা জওয়ানদের পর্যন্ত নামাতে হয়েছিল। আর এই বিক্ষোভ থেকে উঠেছিল শেহবাগ সরকারকে ক্ষমতা থেকে সরে যাওয়ার নির্দেশ। তবে শুধু ছাত্ররা নয়, এই বিক্ষোভে ছাত্রদের সঙ্গে ছিলেন আম জনতাও। কারণ পাকিস্তানে জিনিসপত্রের দাম বৃদ্ধি, বেকারত্ব আর প্রশাসনিক জোর জুলুমকে হাতিয়ার করেই রাস্তায় নেমেছিল 8 থেকে 80। আন্দোলনকে আরও জোরালো করে তুলেছিল প্রভাবশালী জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি। এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি যে 2024 সালের জানুয়ারিতেও একই ধরনের আন্দোলন হয়েছিল পাকিস্তানে। শিক্ষার্থীরা অভিযোগ করেছিলেন সেমিস্টার ফির নামে প্রতি 3-4 মাসে লক্ষ লক্ষ টাকা আদায় করা হচ্ছে। ভাবুন একবার, শিক্ষার্থীদের থেকে লক্ষ লক্ষ টাকা নিচ্ছে পাক সরকার, অন্যদিকে সন্ত্রাসীদের জন্য বরাদ্দ হচ্ছে লক্ষ লক্ষ টাকা। তাহলে সমীকরণটা আপনারা এতক্ষণ নিশ্চয়ই ধরে ফেলেছেন। স্বাভাবিকভাবেই শিক্ষিত মেধাবী প্রজন্মের ক্ষোভের কারণটাও অস্বাভাবিক নয়। আবার দেশের মানুষের পেটের ভাত জোগাড় করতে না পারা শেহবাজ মুনির কিন্তু জঙ্গিদের পেট ভরাতে কোনো কসুর রাখেননি। ফলে এই বিক্ষোভ যে ক্রমেই পোক্ত হচ্ছে তা বলাই যায়।
আর এই আবহে পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের বিরুদ্ধে জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। আর এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি পাকিস্তানের সরকারের পতন আর মাত্র সময়ের অপেক্ষা? বাংলাদেশ নেপালের মতোই পট পরিবর্তন হবে পাকিস্তানেও। পাকিস্তানের সঙ্গে হাত মেলানো বাংলাদেশের কাছে কি আছে এই সমস্ত খবর, নাকি তারা শুধুমাত্র ব্যস্ত ভারত বিরোধিতার জিগির তুলতে? কোন দিকে গড়াচ্ছে ভারতকে বড় শত্রু মনে করা পাকিস্তানের ভবিষ্যৎ? দেখুন, তরুণ প্রজন্মের ক্রমবর্ধমান রাজনৈতিক চেতনা এবং সরকারের প্রতি হতাশা যে কোনো দিকে মোড় নিতে পারে, তা আপনারা জানেন। তাহলে কি এবার সেই পথে পাকিস্তান? জানা যাচ্ছে গত বৃহস্পতিবারই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের বিরুদ্ধে জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। ওয়ারেন্ট জারি করেছে পাকিস্তান অধিকৃত বালুচিস্তানের নির্বাসিত সরকার। আর সেই গ্রেপ্তারি পরোয়ানা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এনেছেন বালোচ নেতা মীর ইয়ার বালোচ। সেই মীর ইয়ার, যিনি দিন কয়েক আগেই ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করকে খোলা চিঠি পাঠিয়ে বালুচিস্তানে চীনের সেনা মোতায়েন নিয়ে সতর্ক বার্তা পাঠিয়েছিলেন। বালুচিস্তানের নির্বাচিত সরকারের অভিযোগ, শেহবাজ শরীফ বৈধ ভিসা ছাড়াই অবৈধভাবে বালুচিস্তানে প্রবেশ করেছেন। বালুচিস্তানের ভিসা নিয়ম রীতিমতো লঙ্ঘন করেছেন শেহবাজ শরীফ। ফলে গত 8ই জানুয়ারির নির্দেশিকা অনুযায়ী বালুচিস্তানের সার্বভৌমত্বের গুরুতর এবং ইচ্ছাকৃত লঙ্ঘনের জন্য গ্রেপ্তার করা হতে পারে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে। কারণ বিদ্রোহী বালোচরা সাফ জানিয়ে দিয়েছে বালুচিস্তান একটি স্বতন্ত্র, সার্বভৌম এবং স্বাধীন রাষ্ট্র। তাই কেউই সেখানকার অভিবাসন আইনের ঊর্ধ্বে নন, এমনকি তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেও নন। তাই প্রয়োজনীয় নথি এবং অনুমোদিত ভিসা ছাড়া বালুচিস্তানে প্রবেশ ফৌজদারি অপরাধ হিসেবেই গণ্য করছে ওই বালুচিস্তান। তারা একদম সাফ বার্তা দিয়েছে যে অনুমতি ছাড়া কাউকেই বালুচিস্তানের আকাশপথ বা সমুদ্রপথে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। তাহলে একদিকে জেন জিদের ক্ষোভ আর অন্যদিকে বালুচিস্তানের বিদ্রোহীরা। এই আবহে আবার পাকিস্তানের সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। পাক সাংবাদিক মোহাম্মদ আসলাম শাহের গ্রেপ্তারি এবং জেল সেই উদ্বেগকে আরও প্রকট করে তুলেছে। এমনিতেই গত নভেম্বরে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্ট এক বিবৃতিতে পাকিস্তানের সাংবাদিকদের জন্য গভীরতম সংকটের কথা তুলে ধরেছিল, যেখানে সাংবাদিকদের টার্গেট করে হত্যা, পেকা আইনের অপব্যবহার করে সাংবাদিকদের কণ্ঠরোধ, অঘোষিত সেন্সরশিপ, রাষ্ট্র এবং অরাষ্ট্রীয় শক্তির হয়রানি, জোর করে ছাঁটাই এবং বেতন না পাওয়ার মতন সমস্যার কথা উল্লেখ করা হয়েছিল। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্ট জানিয়েছিল যে এই অবস্থার উন্নতি না হলে রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপ চাওয়ার পথেও যেতে পারে তারা। এখানে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এই পেকা আইন ঠিক কী। পেকার ফুল ফর্ম হলো প্রিভেনশন অফ ইলেকট্রনিক ক্রাইমস অ্যাক্ট। এটি একটি ডিজিটাল অপরাধ দমনকারী আইন, যা প্রথম চালু হয় ওই পাকিস্তানে 2016 সালে। এই আইনের উদ্দেশ্য ছিল অনলাইন প্রতারণা, হ্যাকিং, সাইবার সন্ত্রাসবাদ, পরিচয় চুরি, অনলাইন ব্ল্যাকমেল এবং শিশু পর্নোগ্রাফির মতন অপরাধকে দমন করা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পেকা আইন মত প্রকাশের স্বাধীনতা নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবেও ব্যবহার হতে শুরু করে। 2023 এবং 2024 সালে সংশোধনের মাধ্যমে পেকা আইন আরও কঠোর করেছে পাকিস্তান। এই সংশোধনের মাধ্যমে সাংবাদিক, ব্লগার এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের গ্রেপ্তার, ডিজিটাল কন্টেন্ট ব্লক, এমনকি জামিন অযোগ্য মামলার সুযোগ বাড়ানো হয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, পেকা আইন অস্পষ্ট ভাষায় লেখা হয়েছে এবং এটি পাক সরকার এবং সেনাবাহিনীর সমালোচনা দমন করতে ব্যবহার করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে জেন জি লেখালেখি, অনলাইন প্রতিবাদ এবং মতামত দমনে এই পেকা আইনের প্রসঙ্গ বারবার উঠে আসছে। ফলে বুঝতেই পারছেন, জঙ্গিবাদে মদদ দিতে দিতে নিজেদের দেশের বাকি মানুষদের কথাই ভুলে গেছে পাক প্রশাসকরা। আর সেই আবহে পাকিস্তানের জন্য আরও একটি খারাপ খবর হলো, ইসরায়েল স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তারা গাজার সম্ভাব্য আন্তর্জাতিক স্থিতিশীলতা বা নিরাপত্তা মিশনে পাকিস্তানের সেনাবাহিনীর কোনো ভূমিকা মেনে নেবে না।
ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রেউভেন আজার সাব জানিয়ে দিয়েছেন, ইসরায়েল কেবলমাত্র যেসব দেশের ওপর তারা আস্থা রাখে তাদের সঙ্গে কাজ করতে প্রস্তুত, আর সেই তালিকায় নেই পাকিস্তান। তার বক্তব্য অনুযায়ী গাজায় যে কোনো নিরাপত্তা বা পুনর্গঠনের উদ্যোগের আগে জঙ্গি সংগঠন হামাসকে সম্পূর্ণভাবে পরাস্ত এবং নির্মূল করা জরুরি। আজার আরও ইঙ্গিত দেন যে পাকিস্তানের অতীত অবস্থান এবং কিছু জঙ্গি সংগঠনের সঙ্গে তার পরোক্ষ সংযোগ নিয়ে ইসরায়েলের দীর্ঘদিনের উদ্বেগ রয়েছে, যা বিশ্বাসের ঘাটতির মূল কারণ। আর আপনাদেরকে আগেই জানিয়েছিলাম পাকিস্তানের মাটিতে লস্কর এবং হামাসের নেতাদের বৈঠক, ফলে ইসরায়েল পরিষ্কার জানিয়ে দিল যে গাজার ভবিষ্যৎ নিরাপত্তা কাঠামোয় পাকিস্তানের জন্য ইসরায়েলের দরজা বন্ধই থাকছে। অর্থাৎ মহাবিশ্বের এই ভূ রাজনৈতিক খেলায় ক্রমশ কিন্তু কোণঠাসা হচ্ছে পাকিস্তান। শেহবাজ মুনিরের ঘরেই এখন অশান্তির আগুন। তারপরেও বাংলাদেশের সঙ্গে হাত মিলিয়ে ভারতের বিরুদ্ধে চক্রান্তে খামতি নেই তাদের। আর বাংলাদেশ ভারত বিরোধিতায় এতটাই অন্ধ যে পাকিস্তানের এই দৈন্য দশা তাদের চোখে পড়ছে না। পাকিস্তানের এই ভঙ্গুর বাস্তবতার সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশ আসলে কোন পথে হাঁটতে চাইছে? দেখুন, ইতিহাস সাক্ষী আছে যে পাকিস্তানের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা বরাবরই সংশ্লিষ্ট দেশগুলোর জন্য বিপদ ডেকে এনেছে। বাংলাদেশ নিজেই একসময় সেই অভিজ্ঞতার শিকার। অথচ আজ সেই পুরনো ক্ষত ভুলে ইসলামাবাদের সঙ্গে সামরিক এবং কূটনৈতিক সখ্যতা বাড়ানোর চেষ্টা কি বাংলাদেশের জন্য আত্মঘাতী ঝুঁকি নয়? কারণ বাংলাদেশ এবং সেখানকার কিছু উগ্র নেতা তথা জনতাকে জেনে রাখা উচিত যে পাকিস্তান শুধু একটি দেউলিয়া দেশই নয়, বরং রাজনৈতিক এবং সামাজিক দিক থেকেও একটি বিপজ্জনক রাষ্ট্র। একদিকে জেনজিদের ক্ষোভ, অন্যদিকে বালোচদের বিদ্রোহ, আবার সেনা রাজনীতির দাপট, এই ত্রিমুখী চাপে যে কোনো সময় দেশটি অস্থিতিশীলতার অতল গহ্বরে তলিয়ে যেতে পারে। আর সেরকম হলে তার ফল কে বা কারা ভুগবে? সাধারণ মানুষ এবং প্রতিবেশী রাষ্ট্রগুলো। দেখুন, এ কথা খুব সত্য যে পাকিস্তানে বড়সড় গণ আন্দোলন বা ক্ষমতার পালাবদল ঘটে, তাহলে তার ঢেউ দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতেও আছড়ে পড়তে পারে। সীমান্ত সন্ত্রাস, শরণার্থী সংকট এবং সক্রিয় জঙ্গি গোষ্ঠীগুলোর নেটওয়ার্ক সবকিছু মিলিয়েই ঝুঁকিটা কিন্তু বাড়বে। আন্তর্জাতিক মহলে সন্দেহের চোখে দেখা হবে পাকিস্তানের বন্ধু দেশগুলোকেও। বদলের বাংলাদেশ কি সেই ঝুঁকি নিতে প্রস্তুত? থাকছে প্রশ্ন। আর রইল ভারতের কথা। আপনারা জানেন যে নয়াদিল্লি বহুদিন ধরেই বলে আসছে যে পাকিস্তান একটা দেশ নয়, বরং সন্ত্রাসবাদের আঁতুড়ঘর এবং সমস্যার উৎস হিসেবেই আচরণ করছে। আসলে কি বলুন তো, জঙ্গিবাদকে রাষ্ট্রনীতির হাতিয়ার বানিয়ে পাকিস্তান নিজেই নিজের কফিনে পেরেক ঠুকছে। আজ ইসরায়েলের মতন দেশও যখন স্পষ্ট জানিয়ে দিচ্ছে যে পাকিস্তানের ওপর তাদের ভরসা নেই, তখন ঢাকার জন্য সেই সতর্কবার্তা উপেক্ষা করা কতটা বুদ্ধিমানের কাজ হতে পারে? আর সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, পাকিস্তানের নতুন প্রজন্ম বা তরুণ প্রজন্ম আর শাসকদের কথায় বিশ্বাস করছে না। জোরাইন নিজামানির লেখায় যে হতাশার বিদ্রোহের সুর, তা কি কেবলমাত্র একজন গবেষকের ব্যক্তিগত ক্ষোভ, নাকি এটা একটা প্রজন্মের আর্তনাদ? সুতরাং প্রশ্নটা এখন খুব স্পষ্ট যে পাকিস্তান কি আর বেশি দিন এই চাপ সামলাতে পারবে? আর যদি না পারে, তাহলে পাকিস্তানের পাশে দাঁড়িয়ে থাকা ওই দেশগুলোর ভবিষ্যৎ কি হবে? ভারত বিরোধিতার মোহে পড়ে বাংলাদেশ কি আবার ইতিহাসের ভুলের দিকেই হাঁটছে, নাকি সময় থাকতে ঢাকার উচিত বাস্তবতাটা বুঝে নেওয়া? কারণ পাকিস্তান আজ নিজেই নিজের আগুনে জ্বলছে, আর সেই আগুনে হাত গরম করতে গিয়ে ঝলসে যাবে না তো বাংলাদেশ? প্রশ্নটা কিন্তু তোলা থাকে। আজ এ পর্যন্তই। নমস্কার।